নির্বাচনকে কেন্দ্র করেই মূলত তারা তাদের নিজেদের অবস্থানগুলো পরিষ্কার করছেন। এখন এখানে একটি প্রশ্ন হচ্ছে যে অনেক রাজনৈতিক নেতাই বলছেন যে আসলে তারা আ নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা যাদের সাথে মনস্তাত্ত্বিকভাবে একই জায়গায় আছেন, তাদের সাথে তারা অবশ্যই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আদর্শিক জায়গাগুলো কি তাতে আ সমুন্নত থাকছে? তাহলে কি নির্বাচনে জয়লাভ করা বা সংসদীয় আসনে অ্যা তার অবস্থান ধরে রাখতে জোটবদ্ধ হচ্ছেন? তাহলে সেটা কি স্বার্থ না? মানে আমি যদি উম ছোট আ মাথায় এটুকু বুঝি যে যদি আমি আমার আদর্শকে বিসর্জন দিয়ে আমার আ বিরুদ্ধ মতের মানুষের সাথে জোট করে তারপরে আমি সেখান থেকে নির্বাচন করি। তাহলে কি দাঁড়ালো? মানে আমার আদর্শের জায়গায় আমি নেই। আমি ব্যক্তি স্বার্থে বা আমি একজন সংসদ সদস্য হওয়ার জন্য সেই দলের সাথে জোটবদ্ধ হয়ে তারপর আমি সংসদে যাওয়ার স্বপ্ন দেখছি। তাই তো? আর দুর্নীতির নানা রকমের সংবাদ এর মধ্যে বেরোচ্ছে এবং অনেকে এই এনসিপি থেকে পদত্যাগ করছেন। সে বিষয়ে আমি না যাই। এদিকে আবার দেখেন মাহফুজ আলম আ সাবেক তথ্য উপদেষ্টা এবং যাকে ইউনূস সাহেব আ মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল জাতির সামনে। সেই মাহফুজ আলম বলছে যে বর্তমান যে এনসিপি সেই এনসিপির সাথে তার সম্পৃক্ততা নেই। মানে সেটার হয়ে সে নির্বাচন করবেন না এক কথায়। মানে না পেঁচিয়ে যদি আমরা বলি তাহলে সেই এনসিপির সাথে তিনি নির্বাচন করবেন না যে বর্তমান যে এনসিপি রয়েছে। তাহলে কি? এখন অনেক সংবাদ মাধ্যম সেই সুযোগে নির্বাচনী যে এই তাদের জোটবদ্ধ হওয়া, বিভিন্ন আ মা নেতা-নেত্রীদের পদত্যাগ এবং সম্পৃক্ত না থাকার বিষয়গুলো যখন উঠে আসছে, তখন তারা সেই সুযোগে নিউজ করছে যে এনসিপি ভেঙে যাচ্ছে, ভাঙনের সুর। এভাবে শিরোনাম হচ্ছে। আবার সেখানে হান্নান মাসুদদের মতো যারা উদীয়মান এনসিপির নেতা রয়েছেন, যারা বাংলাদেশকে একদম বদলে দেবেন, তারা আবার বলছেন যে এই কয়েকজনের পদত্যাগ এটা কোনো বিষয় না। এগুলা নিয়ে কোনো সমস্যা নেই। এতে দলে প্রভাব পড়বে না। আরে ভাই, দলের তো কার্যক্রমই সেভাবে শুরু করতে পারলেন না। তার আগেই ভাঙন, তার আগেই অন্য জোটবদ্ধ হওয়া। মানে কি আপনাদের তাহলে জনপ্রিয়তা তো একদমই নেই। এটা তো মানে বোঝাই যায় যে আপনারা একারাই সারা বাংলাদেশকে বদলে দিবেন। সেখানে এখন কি হচ্ছে? যে বাংলাদেশকে বদলে দেওয়া তো দূরে থাক। মানে নির্বাচনে আসন না পাওয়ার ভয়ে আপনারা এখন জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন এবং এখানে কিন্তু একটি আ গুরুত্বপূর্ণ বিষয় আছে। কারণ হচ্ছে যে জামাত যে ৩০ টির মতো আসনে তারা যে সুবিধাজনক অবস্থানে রয়েছে, সেই ৩০ টি আসনে এনসিপিকে কিন্তু ছাড় দেবে না। তাহলে কি দাঁড়ালো? অন্য আসনগুলোতে আপনাদের ছাড় দিবে এবং আপনাদের যে একটা জনমত রয়েছে, এটা তো সত্য কথা রয়েছে, অবশ্যই রয়েছে। তো সেই জনমতের যে প্রভাব সেটা এখন আপনাদের অন্য আসনগুলোতে থাকবে না। কারণ আপনাদের প্রার্থী থাকবে না। সেখানে জামায়াত অবশ্যই লাভবান হবে। আবার অন্যদিকে এলডিপি কর্নেল অলি আহমেদ বিক্রম আ তিনি এতদিন বিএনপির সাথে ছিলেন। তারপর নিজে আবার দল করেছেন, এলডিপি করেছেন বেশ কয়েক বছর আগেই। তো সেই এলডিপি থেকেও আবার বিএনপিতে যেতে চেয়েছেন। বিএনপির সাথে তার আ উঠা-বসা ছিল। কিন্তু হঠাৎ করে বিএনপি তাকে একটু ইগনোর করার কারণে তিনি আবার মনঃক্ষুণ্ণ হয়ে আ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হয়েও তিনি সেই জামাতের সাথে আসলেন। মানে আ আখতারুজ্জামান সাহেব আরেকজন সেনা কর্মকর্তা সাবেক অবসরপ্রাপ্ত আ বিএনপির নেতা। সেই আখতারুজ্জামানের পথেই হাঁটলেন অলি আহমেদ। তো এটা হচ্ছে আসলে রাজনৈতিক খেলা। আবার এদিকে আমি ছোট দল আমি কাউকে ছোট করে দেখছি না। আমজনতা পার্টির তারেক রহমান তার দলে আবার যুক্ত হলেন হিরো আলম। হিরো আলম আবার বলেছেন সংবাদ সম্মেলনেই যে তিনি ৪ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেখানে ৪ বারই মার খেয়েছেন। তো এবার তিনি একটা দলের হয়ে নির্বাচন করতে চান এবং হাইকোর্টে যাওয়ার যাতে প্রেশানিতে পড়তে না হয়। এভাবে তিনি উল্লেখ করেছেন।